हेलो दोस्तों, स्वागत है आप लोगों का हॉरर दादा के एक और एपिसोड पे। लेकिन आज का एपिसोड शुरू करने से पहले एक बात कहना चाहूंगा। इस चैनल के स्टार्टिंग से ही हर स्टोरी, हर इंसिडेंट्स मैंने हिंदी में ही पोस्ट किए हैं, लेकिन एक्चुअली मैं एक बंगाली हूं, इसलिए बहुत दिनों के बाद सोचा क्यों ना एक स्टोरी आज बंगाली में दिया जाए। तो आज का स्टार्टिंग भी मैं बंगाली में ही करता हूं। आशा करता हूँ जो मेरे बंगाली फ्रेंड्स हैं, बंगाली लिसनर्स हैं, उन लोगों को मेरा ये स्टोरी बहुत अच्छा लगेगा। तो বন্ধুরা, হরর দাদার ফার্স্ট বেঙ্গলি স্টোরিতে আপনাদেরকে স্বাগত। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবকটা ভিডিওতে ভালো করে কমেন্ট করবেন, যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো গল্প আমরা নিয়ে আসতে পারি। এই গল্পটা অ্যাকচুয়ালি কোনো গল্প নয়, এটা একটা সত্যি ঘটনার ওপরেই। আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। আমি আর আমার ফ্যামিলি নিয়ে তখন দার্জিলিং বেড়াতে গেছিলাম। কিন্তু তখন একদম পিক সিজন ছিল, এই জন্য হোটেল পাওয়া খুব একটু প্রবলেমের ব্যাপার ছিল। এই জন্য আমাদের একটু বাইরের দিকেই, মানে শহরের একটু বাইরের দিকে আমাদের একটা হোটেল পেয়েছিলাম। আমাদের আসল পয়েন্টে আসতে খুবই সময় লাগতো সেখান থেকে, কিন্তু তাও এই রকম অবস্থায় যে হোটেল পাওয়া গেছে সেটাই একটা খুব ভালো ব্যাপার। সো আমরা অনেক এক্সাইটেড ছিলাম, পৌঁছে অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু তখন অব্দি এইটা জানতাম না যে ফিউচার আমাদের জন্য অন্য কিছু প্ল্যান করে রেখেছে। আমরা হোটেলে থাকতাম, ঘুরতাম সব জায়গায়, সবকিছু। প্রথম 2 দিন খুব ভালো কাটলো। আমাদের হোটেলের পাশেই ছিল প্রায় একটা ভেঙে যাওয়া একটা ম্যানশন। ওই ম্যানশনটা দূর থেকেই আমরা দেখতে পেতাম, যথেষ্ট বড়ই ছিল আকারে। ম্যানশনটা যে অনেক পুরনো সেটা বোঝাই যাচ্ছিল। ওটার ব্যাপারে অবশ্য আমি কাউকে বেশি করে জিজ্ঞেস করিনি, কিন্তু 3 নম্বর রাত থেকেই আমাদের ট্যুরটা যেন একটু অন্যরকম হয়ে গেল। 3 নম্বর রাতে আমরা এখন শুয়েছিলাম, হঠাৎ করে কিসের একটা আওয়াজ শোনা গেল। মনে হচ্ছিল যেন আমাদের হোটেলের বাইরের দিক থেকেই কেউ হেঁটে দিয়ে যাচ্ছে, কিন্তু এত রাতে এই সময় কে হাঁটবে? আমি জানলাটা খুলে দেখি সামনের ওই ম্যানশনটা থেকে একটা আলো আসছে, আর আলোটা একটা এক জায়গায় স্থির দাঁড়িয়ে নেই, আলোটা এদিক আর ওদিক করছে শুধু। আরে এই সময় ওরকম একটা ভেঙে যাওয়া ম্যানশনে কে আছে? আমার কিরকম একটা লাগলো জানি না। সচরাচর আমি এরকম জিনিসে কখনো কেয়ার করি না, কিন্তু আলোটার মধ্যে একটা কিছু ছিল, আমাকে যেন নিজের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। কি হতে পারে? সময় নষ্ট না করে আমি বেরোলাম হোটেল থেকে, কিন্তু সত্যি কথা বলতে ওই আলোটাই যেন আমাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি এগোলাম, এগোতে এগোতে কখন যে ম্যানশনটার দরজার সামনে চলে এসেছি বুঝতেও পারলাম না। হঠাৎ করে কারোর আমার কাঁধে হাত রাখাতে আমার জ্ঞান ফিরে এলো। বাবু यहाँ पे क्या कर रहा है? के? बाबू मैं चौकीदार रामविलास, इतना रात गए आप यहाँ पे क्या कर रहे हैं? नहीं, আমি আসলে একটু, বাবু ইহা আসবেন না, এই সব পুরনো দিনের বাড়ি আছে, ইন সব মে এসে আপনার কি লাভ? না আসলে না, আমি এখানে একটা আলো ঘুরে ফিরতে, रोशनी का मजाक करते हैं बाबू, करीब 10 साल हो गए हैं ये जगह एकदम खाली पड़े आछे, यहाँ पे इंसान तो क्या परिंदा भी नहीं आसे, अपनी एखाने काके देखेছেন বলুন তো? चलुन चलुन होटल में चान, ये आपका कलकत्ता नहीं है बाबू।
किसी से बिना पूछे इधर उधर मत जाइए। লোকটার সাথে বেশি তর্ক করলাম না, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি কিন্তু কিছু একটা দেখেছিলাম। কিন্তু কি হতে পারে? এতটা ভুল আমি করব? কিছু না ভেবেই আমি শুতে চলে গেলাম, কিন্তু ঘুম আমার যেন আর হলো না। পরের দিন সকালে বেরোনোর সময় আবার ওই ম্যানশনটার কথাই ভাবতে লাগলাম। বেরোনোর সময় ম্যানশনটা চোখের সামনেই আছে। আমার স্ত্রী আর মেয়ে জিজ্ঞেস করছিল যে আমার কি হয়েছে। আমি ওদের বলা কিছু ঠিক মনে করলাম না। ভাবলাম সময়ের সাথে সাথে হয়তো সব ভুলেই যাব। হয়তো সত্যি ওটা আমার ভুল ছিল। কিন্তু পরের দিনের রাত আরো বড় ঘটনা ঘটল। সেদিন রাতেও সেম জিনিস, আবার আমার ওই জায়গাটায় চলে যাওয়া। কিন্তু এইবার যখন আমার জ্ঞান ফিরে এলো, তখন আমি দেখলাম এবার তো আমি গেটের সামনে নই, আমি ম্যানশনটার গেটের ভেতরে চলে গেছি। কি আমি আমি এখানে কি করে এলাম? নিজের মনের অজান্তেই কি আমি চলে এসেছিলাম? দূর থেকে আমি আমার হোটেলটা দেখতে পাচ্ছি। আমি এখান থেকে যাওয়ার প্রায় চেষ্টাই করছিলাম, হঠাৎ আবার সেই আলোটা ম্যানশনের পেছন থেকে বেরিয়ে এলো। আলোটা এতটাই জোর যে আমি বুঝতে পারছি না আলোটার ওই পারে কে আছে। হু ইজ দ্যাট? আমি জোরে একটা আওয়াজ করলাম, কোনো আওয়াজ এলো না। আলোটা ধীরে ধীরে আমার থেকে দূরে যেতে থাকলো। আমি দৌড়ে ওটার পেছন দিতে যাবো, হঠাৎ হোঁচট খেয়ে কোনো কিছুর ওপর একটা পড়লাম। বাবারে, দেখলাম একটা শিকল মতো কিছু একটা রাখা ওখানে। আলোটা আর নেই। ফিরে চলে গেলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, এটা আর আমার মনের ভুল নয়। কিছু একটা আছে, কিছু একটা আছে যেটা সামনে আসছে না। পরের দিন রামবিলাসকে ওই ম্যানশনটার ব্যাপারে জিজ্ঞেস করলাম। ম্যানশনটা নাকি প্রায় 50 বছরের পুরনো। ওখানে এক ইংরেজ ফ্যামিলি থাকতেন, কিন্তু প্রায় 10 বছর ধরে ওই ম্যানশনটা পুরো খালি পড়ে আছে। আর সময়ের সাথে সাথে ওটার এরকম অবস্থা হয়েছে। ওদের নাকি অনেক ধনসম্পত্তি, অনেক কিছু ছিল। হাজার হোক, এই তথ্যটা আমার জন্য খুব একটা দরকারের নয়। ভাবলাম হোটেলটা কি আমরা চেঞ্জ করে নেব, কিন্তু আর তো প্রায় 4টে দিনের ব্যাপার। আর 4 দিনের জন্য আবার হোটেল চেঞ্জ করব, আবার পাবো বা কিনা। কোনোভাবেই 4টে দিন হয়ে গেলে বাড়ি ফিরতে পারলেই ভালো। সেই দিনের রাতে এবার আর অন্য কিছু নয়, একটা আওয়াজ পুরো আমার কানের মধ্যে এলো, সেভ মি, সেভ মি, সেভ মি, প্লিজ সেভ মি। আরে কেউ বলছে সেভ মি, সেভ মি। আমি উঠে বসলাম। এখনো যেন আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। আওয়াজটা আরো জোরে বাড়তে থাকছে। আওয়াজটাকে ফলো করে 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 আমি হোটেলের বাইরে এলাম। এসে দেখলাম ডেস্টিনেশন আর অন্য কোথাও নয়, সেই ভেঙে যাওয়া ম্যানশনটা। ফলো করে করে আমি সামনে গেলাম। সামনে গিয়েই সেই ম্যানশনের পেছন দিকে গিয়ে দেখি এটা কি, এই পেছন দিক থেকে আওয়াজটা কেন আসছে? হঠাৎই আমার সামনে ওই আলোটা আবার চলে এলো। আর এবার আলোটার ভেতর থেকে বেরিয়ে এলেন এ তো এক ইংরেজ মহিলা। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না কি করব।
Save me. Save me. Save me. Who are you? What do you want? Your life is in danger. If you save me, I will save you. Please save me, or else you all will die. You and your family will die. কি বলতে চাইছে? I will tell you what happened over here. I will tell you. আমি ধীরে ধীরে ওই মহিলাটির সব কথা শুনলাম। আজ থেকে প্রায় 10 বছর আগে এই ফ্যামিলিকে এখানে খুন করা হয়েছিল। এদের এত সম্পত্তি, টাকা পয়সা ছিল, আর তার লোভেই এদেরকে এখানকার অনেক লোকাল গুন্ডারা থ্রেট দিয়েছিল যে এই বাড়ি খালি করে দেওয়ার জন্য, কিন্তু ওনারা রাজি হননি। শেষে এখানকার একজন লোকাল ডন চক্রান্ত করে তাদেরকে খুন করেছিল এবং খুন করে এইখানেই পুঁতে দিয়েছিল। তারপরেও এদের অতৃপ্ত আত্মা শান্তি পায়নি। কিন্তু তারপরে বিপদ বুঝে সেই লোকটা এক তান্ত্রিকের সাহায্য নিয়ে, যে তন্ত্রবিদ্যা দিয়ে এইখানেই এই মহিলাটিকে আটকে রেখে দিয়েছিল যাতে সে আর বেরোতে না পারে। সবকিছু শুনে আমি অবাক হয়ে গেলাম। আর আরো অবাক হলাম শুনে যে সেই লোকটা আর কেউ নয়, আমরা যে হোটেলে আছি সেই হোটেলেরই মালিক। সে এখন দার্জিলিং এর অনেকগুলো হোটেলের মালিক। সেই এই কাজ করেছে। ওই মহিলাটি শুধু আমাকে বললেন কোনোভাবে আমাকে শুধু মুক্তি দেওয়াতে হবে, আর কোনোভাবে ওই বদ শয়তানটাকে এইখানে নিয়ে আসতে হবে যাতে সে উচিত শিক্ষা দিতে পারে। সেটাও বলল আমি আর আমার ফ্যামিলিও নাকি সেফ নই। ও আমাদেরকেও খুন করার তালে আছে, কারণ আমাদের কাছেও যথেষ্ট টাকা পয়সা আছে। সে সবকিছু জেনেই এসেছে। কোনোভাবে আমি বুঝলাম আমাকে এই কাজটি করতেই হবে। যে অন্যায় হয়েছিল এনার প্রতি, সেই অন্যায়ের আমাকে শোধ নিতেই হবে, আর আমার ফ্যামিলিকেও আমায় বাঁচাতেই হবে। বাড়ি গিয়ে আমি আমার ফ্যামিলিকে সবকিছু বললাম। সবকিছু বলে জীবনে যা কোনোদিন করিনি সেটা করার জন্য ভাবলাম আমাদেরকে এবার রেডি হতেই হবে। ওই হোটেলের মালিক সেদিন আমাদের এই হোটেলে ছিল। তাকে আমরা আমাদের রুমে ডেকেছিলাম। তাকে অনেক মিথ্যে কথা বলে ভুলিয়ে ভালিয়ে তাকে মাতিয়ে রেখেছিলাম। পেছন থেকে সে আমার ওয়াইফ ক্লোরোফর্ম দিয়ে ওকে অজ্ঞান করে দিল এবং সবার নজর বাঁচিয়ে রাত্রির বেলা আমরা তাকে ওই ম্যানশনটার মধ্যে নিয়ে যাই। যখন তার জ্ঞান ফেরে সে আমাদের দিকে পিস্তল তাক করে বলে যে তোদের এত সাহস, তোরা আমাকে এখানে নিয়ে এসছিস, তার মানে তোরা আমার ব্যাপারে সব জেনে গেছিস। তোদেরকে আবার কে বাঁচাবে? আমি জানি তোদেরও অনেক টাকা পয়সা আছে, সব জেনেই তোদের ডেকে নিয়ে এসছি। তোদের ভেবেছিলাম শেষ, তোদের যাওয়ার আগের দিনে আমি মারবো, মেরে তোদের যা আছে সবকিছু নিয়ে নেব, কিন্তু তোদের আজকেই শেষ করে দেব। এই বলতে না বলতেই সে পিস্তলটা জোরে একদম শুট করলো, কিন্তু তার চোখ ব্যাপার বন্দুক থেকে একটা গুলিও বেরোলো না। আর হঠাৎ করে জোরে হাওয়া বইতে শুরু করে দিল। পেছন থেকে বেরিয়ে এলেন সেই ইংরেজ মহিলা। ওই ইংরেজকে দেখে সেই শয়তানটা থরথর কাঁপতে থাকছিল। সে বলতে থাকলো যে তুই আমার সাথে যে অন্যায় করেছিলিস তার ফল তোকে পেতেই হবে। সেই মহিলাটার বড় হাত ওই শয়তানটার গলা টিপে ধরল। ধরতে ধরতেই একইবারে সেই শয়তানটাকে মেরে ফেলল। সে বলল যে এবার তোমরা নিরাপদ, তুমি আমাকে মুক্তি দিয়েছ, আমি আমার শোধ নিতে পেরেছি, শুধু একটা কাজ করে দাও,
আমার যেই ভেঙে যাওয়া বাড়িটা, এটাকে তোমরা যদি পারো একটা স্কুলে পরিবর্তন করে দাও। কিন্তু তোমাদের কোনো চিন্তা করতে হবে না, এই জায়গারই একটা কোণে আমার সম্পত্তির কিছু অংশ পোতা আছে। আমি জানতাম অনেকেই আমাদের প্রাণ নিতে পারে, তাই জন্য আমি কিছু সম্পত্তি এখানে পুঁতে রেখেছিলাম। এইটা তোমরা এখানকার অথরিটিকে দিয়ে দাও, ওরা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। যদি এই জায়গাটাকে তোমরা একটা স্কুল তৈরি করে দাও, তাহলে আমার আত্মার শান্তি হবে। ওনার বলা অনুযায়ী সেটাই করলাম। আমাদের সামনেই ওই শয়তানটার মৃতপ্রায় শরীর কোথায় হাওয়া হয়ে গেল। আমরা খুঁড়ে সেই সম্পত্তি উদ্ধার করলাম, করে সেটা দার্জিলিংয়ের অথরিটিকে আমরা সেটা দিলাম এবং যা হয়েছে সব বললাম। পরে আমরা জানতে পারলাম ওখানে স্কুলের কাজ অলরেডি তৈরি হয়ে গেছে। আমরাও খুব ভালো মনেই আবার দার্জিলিং ছেড়ে নিজেদের জীবনে ফিরে এলাম। শুনেছি সেখানে স্কুল নাকি এখন খুব ভালোভাবে চলছে। আর এটুকু আমি জানি, সেই স্কুলের নামও ওই মহিলাটির নামেই হয়েছে। নিশ্চয়ই সেই মহিলাটি সত্যি সত্যি আজ তার আত্মার শান্তি হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো হরর দাদার ফার্স্ট বেঙ্গলি স্টোরি? যদি গল্পটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা আরও এরকম ভালো ইনসিডেন্ট আর গল্প তোমাদের জন্য তুলে ধরতে পারি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার তোমাদের সাথে পরের কোনো একটা এপিসোডে দেখা।